আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা অনেকেই হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন নবম পে স্কেলের চূড়ান্ত ঘোষণার জন্য। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের আড্ডা সবখানেই এখন একটাই আলোচনা। আপনারা হয়তো শুনেছেন প্রস্তাবিত নবম পে স্কেল নাকি 2 ধাপে কার্যকর হতে যাচ্ছে। কেউ কেউ বলছেন জানুয়ারি মাস থেকেই এর অর্ধেক কার্যকর হবে আর বাকিটা জুলাই থেকে পূর্ণাঙ্গভাবে। কিন্তু একটু দাঁড়ান, এই খবরটি শুনে আপনি যতটা আনন্দিত হচ্ছেন, পর্দার পেছনের বাস্তবতা কি ঠিক ততটাই মসৃণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় অর্থনৈতিক অশনি সংকেত? আজকের ভিডিওতে আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তথ্যবহর প্রতিবেদনের সূত্র ধরে এই পুরো বিষয়টি ব্যবচ্ছেদ করব। আমরা দেখব সরকারি চাকরিজীবীদের উচ্চাশা এবং রাষ্ট্রের পকেটের অবস্থার মধ্যে আসলে কতটা আকাশ-পাতাল তফাত। এবং ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা শুনলে আপনারা বুঝতে পারবেন কেন এই পে স্কেল বাস্তবায়ন করা সরকারের জন্য কেবল কঠিনই নয়, বরং অনেকটা আত্মঘাতী সিদ্ধান্তের মতো। এমন তথ্য যা আপনি এর আগে হয়তো কল্পনাই করেননি। তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আলোচনার শুরুতে আমরা কৃতজ্ঞতা ও ক্রেডিট দিতে চাই দেশের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। তাদের সাম্প্রতিক একটি এক্সক্লুসিভ প্রতিবেদনে উঠে এসেছে নবম পে স্কেল নিয়ে দেশের শীর্ষ অর্থনীতিবিদ এবং জনপ্রশাসন বিশেষজ্ঞদের শঙ্কার কথা। বর্তমানে যে গুঞ্জনটি আকাশে বাতাসে ভাসছে তা হল পে কমিশনের সুপারিশ, কিন্তু বাস্তবতা হল অর্থনৈতিক সক্ষমতার বিবেচনায় প্রস্তাবিত এই নবম পে স্কেল পুরোপুরি বাস্তবায়নযোগ্য নয়। শুনতে কঠোর শোনালেও অর্থনীতিবিদরা ঠিক এই মন্তব্যটিই করেছেন। তারা বলছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সময়ে এই সময় এমন একটি কমিশন গঠন করাটাই হয়তো উচিত হয়নি। কেন তারা এমন কথা বলছেন? আসুন একটু গভীরে যাই। আপনারা জানেন, একটি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হল তার বাজেট। ইন্ডিপেন্ডেন্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরে আমাদের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। শুনতে বিশাল মনে হচ্ছে, তাই না? কিন্তু মুদ্রার উল্টো পিঠটা জানলে আপনি চমকে যাবেন। এই বাজেটের মধ্যে ঘাটতিই রয়েছে 2,26,000 কোটি টাকা, অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। এখন প্রশ্ন হল, সরকারের এই বিশাল ব্যয়ের টাকাটা যাচ্ছে কোথায়? পরিসংখ্যান বলছে 5,44,000 কোটি টাকার যে পরিচালন বাজেট রয়েছে তার 22% চলে যায় সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা এবং পেনশনে, আর 22.4% ব্যয় হয় ঋণের সুদ পরিশোধ করতে। একটু ভেবে দেখুন, আপনার আয়ের প্রায় অর্ধেক টাকাই যদি চলে যায় কেবল বেতন দিতে আর আগের করা ঋণের সুদ টানতে, তাহলে আপনি সংসার চালাবেন কিভাবে? ঠিক এই সংকটেই পড়েছে আমাদের রাষ্ট্র। এই পরিস্থিতিতে নবম পে স্কেল বাস্তবায়ন কতটা যৌক্তিক? এ বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদনে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর এম.এ. রাজ্জাক একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। তিনি বলেছেন, আমরা যে রাজস্ব আদায় করছি তার প্রায় 30 থেকে 32 ভাগই চলে যাচ্ছে ঋণের সুদ টানতে। এরপর যা থাকে তা দিয়ে শিক্ষা, স্বাস্থ্য বা সামাজিক নিরাপত্তার মতো অতি জরুরি খাতগুলোতেও আমরা চাহিদা মতো বরাদ্দ দিতে পারছি না। উন্নয়ন বাজেট বা এডিপি ইতিমধ্যেই কাটছাঁট করা হয়েছে। ডক্টর রাজ্জাক খুব স্পষ্ট করে একটি প্রশ্ন রেখেছেন, সরকারের এই বাড়তি টাকার যোগান কোত্থেকে আসবে? যদি এই পে স্কেল বাস্তবায়ন করা না যায়, তাহলে এই কমিশন গঠন করে সরকারি চাকরিজীবীদের মনে এক ধরনের উচ্চাভিলাষী প্রত্যাশা তৈরি করা কি ঠিক হলো? অন্যদিকে জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া আরও একটি গভীর সংকটের দিকে ইঙ্গিত করেছেন। তিনি মনে করেন, পে কমিশনের এই প্রস্তাব সরকারি চাকরিজীবীদের মাঝে এক ধরনের উচ্চাভিলাষী প্রত্যাশা জাগিয়ে তুলেছে। এখন সরকার যদি এই প্রত্যাশা পূরণ করতে না পারে, তবে প্রশাসনে অস্থিরতা দেখা দিতে পারে। নির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেই থাকুক না কেন, তাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ এই চাপ সামালতে না পারলে প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ফিরোজ মিয়া একটি কঠিন সত্য কথা বলেছেন, যা আমাদের সাধারণ জনগণের ভাবনার বিষয়। তিনি বলেছেন, এই পে স্কেলের ফলে লাভবান হবেন কেবল সরকারি চাকরিজীবীরা। তারা পাবেন আর্থিক সুবিধা, কিন্তু এর বিপরীতে জনগণ কি পাবেন? জনগণ পাবেন কেবল কর বা ট্যাক্সের বোঝা, কারণ সরকারের তো নিজস্ব কোনো টাকার গাছ নেই। আপনাদের আমাদের দেওয়া ট্যাক্সের টাকাই তাদের বেতনের উৎস। প্রিয় দর্শক, এবার আসুন একটু আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিষয়টি বিচার করি। আমাদের পে কমিশন প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য কত শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশ করেছে জানেন? 142% পর্যন্ত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালে কি দেখি?
ভারতে 2016 সালে সর্বশেষ পে কমিশনে বেতন বেড়েছে মাত্র 23.5%। পাকিস্তানে 2023 ও 2024 সালে বেতন বেড়েছে যথাক্রমে 30 থেকে 35% এবং নেপালে মাত্র 15%। সেখানে বাংলাদেশের পে কমিশনের সুপরিষ্কৃত বেতন বৃদ্ধির হার ধরা হয়েছে প্রতিবেশী দেশগুলোর তুলনায় প্রায় 4 থেকে 5 গুণ। এখন প্রশ্ন আসতেই পারে, গত 10 বছরে কি আমাদের জীবনযাত্রার ব্যয় বাড়েনি? অবশ্যই বেড়েছে। 2015 থেকে গত 10 বছরে দেশে পুঞ্জীভূত মূল্যস্ফীতি হয়েছে 92%। অর্থাৎ 2015 সালে যে জিনিস 100 টাকায় কিনতেন, এখন তা কিনতে হচ্ছে 192 টাকায়। কিন্তু এর বিপরীতে সরকারি চাকরিজীবীদের মূল বেতনও কিন্তু প্রতি বছর 5% হারে স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিক বেড়েছে। তারপরেও পে কমিশনের এই বিশাল প্রস্তাব বাস্তবায়ন করতে গেলে সরকারের বছরে অতিরিক্ত খরচ হবে 1,06,000 কোটি টাকারও বেশি। এখন সেই বহুল আলোচিত জানুয়ারি ও জুলাইয়ের সমীকরণে আসা যাক। যারা ভাবছেন জানুয়ারি থেকে অর্ধেক এবং জুলাই থেকে পুরো স্কেল বাস্তবায়ন হবে, তাদের জন্য দুঃসংবাদ হলো সরকারের বর্তমান কোষাগারের যে অবস্থা, তাতে এই ফর্মুলা বাস্তবায়ন করা মানে হলো অর্থনীতিতে আত্মঘাতী বোমা ফাটানো। কারণ পরিচালন ব্যয়ের চাপে এখনই সরকার পিষ্ট। শিক্ষা ও স্বাস্থ্যের মতো খাতগুলোতে টাকা দেওয়া যাচ্ছে না। তার উপর যদি আরও 1 লাখ কোটি টাকা কেবল বেতন খাতে অতিরিক্ত দিতে হয়, তবে দেশের উন্নয়ন প্রকল্পগুলো কার্যত বন্ধ করে দিতে হবে। ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিবেদনে যেমনটি সাংবাদিক হরি সাহা উল্লেখ করেছেন, ক্রমবর্ধমান পরিচালন খরচের চাপে গুরুত্বপূর্ণ খাতগুলোতে বরাদ্দ দেওয়া যাচ্ছে না। আর এর প্রভাব কেবল সরকারি অফিসের 4 দেওয়ালে সীমাবদ্ধ থাকবে না, এটি সরাসরি আঘাত করবে আমাদের কাঁচা বাজনে। আপনারা জানেন, সরকারি বেতন বাড়ার খবর পেলেই বাজারের অসাধু সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। বেতন বাড়ার আগেই যদি বাজারের আগুন জ্বলে ওঠে, তবে সেই বাড়তি বেতন দিয়েও কি কর্মচারীরা কি শান্তিতে থাকতে পারবেন? আর সাধারণ জনগণ, যাদের বেতন বাড়ল না, তারা কিভাবে টিকে থাকবেন? পর্যবেক্ষকরা বলছেন, এই পে স্কেল বাস্তবায়ন হলে কেবল সরকারি খাত নয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বেসরকারি খাতেও বেতন বাড়ানোর দাবি প্রকট হবে। তৈরি হবে এক ভয়াবহ আর্থসামাজিক অস্থিরতা। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমি বলেছিলাম শেষে এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা আগে ভাবেননি। এখন সেই সময়। খুব মনোযোগ দিয়ে শুনুন। নবম পে স্কেলের এই পুরো বিষয়টি আসলে একটি ডাবল এজড সর্ড বা 2 দিকে ধারালো তলোয়ারের মতো। গোপন তথ্যটি হলো, এই পে কমিশনের সুপারিশটি এমন এক সময়ে এসেছে যখন বাংলাদেশ একটি বিশাল বৈশ্বিক অর্থনৈতিক ঋণের চাপে আছে। 1. পেনশন টাইম বম্ব। আপনারা হয়তো কেবল বেতনের কথা ভাবছেন, কিন্তু প্রতিবেদনের একটি গ্রাফে দেখানো হয়েছে যে পেনশনের হারও 100% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। 20,000 টাকার নিচে যাদের বেতন, তাদের পেনশন দ্বিগুণ করার কথা বলা হয়েছে। এটি শুনতে ভালো লাগলেও এটি অর্থনীতির জন্য একটি টাইম বম্ব, কারণ পেনশনারদের সংখ্যা দিন দিন বাড়ছে। আজ থেকে 5-10 বছর পর এই পেনশনের টাকাই বাজেটের অর্ধেকের বেশি দখল করে নিতে পারে, যা রাষ্ট্রকে দেউলিয়া করে দেওয়ার জন্য যথেষ্ট। 2. বৈষম্যের পাহাড়। গোপন আরেকটি বিষয় হলো, এই পে স্কেলের মাধ্যমে সরকারি এবং বেসরকারি খাতের মধ্যে বৈষম্যের পাহাড় তৈরি করা হচ্ছে। একজন সরকারি পিয়ন বা অফিস সহকারী যে বেতন পাবেন, বেসরকারি খাতের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও তা পাবেন না। এর ফলে মেধাবীরা বেসরকারি খাত বা উদ্যোক্তা হওয়ার বদলে কেবল সরকারি চাকরির পেছনে ছুটবে, যা একটি দেশের উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। 3. সরকারের ঔষধ। ভেতরে ভেতরে যে আলোচনা চলছে, তাহলে সরকার হয়তো এই 142% বৃদ্ধির প্রস্তাব কখনোই পুরোপুরি মেনে নেবে না। এই প্রস্তাবটি হয়তো একটি টেস্টিং বেলুন হিসেবে ব্যবহার করা হচ্ছে। জানুয়ারি বা জুলাই নয়, সরকার হয়তো সময় ক্ষেপণ করে ধাপে ধাপে খুব সামান্য কিছু সুযোগ সুবিধা বাড়াতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ নবম পে স্কেল যেমনটি শোনা যাচ্ছে তা বাস্তবায়ন করার সক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের বা অর্থ মন্ত্রণালয়ের নেই। তাই যারা জানুয়ারি থেকে বেতন বাড়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন, তাদের উচিত বাস্তবতার মাগিতে পা রাখা। এই প্রস্তাব যদি জোর করে বাস্তবায়ন করা হয়, তবে যে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন তৈরি হবে, তাতে আপনার হাতের বাড়তি টাকা কাগজ ছাড়া আর কিছুই মনে হবে না। প্রিয় দর্শক, দেশের অর্থনীতির এই ক্রান্তি লগ্নে আপনি কি মনে করেন সরকারের এখন নবম পে স্কেল দেওয়া উচিত, নাকি বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য কমানোর দিকেই বেশি নজর দেওয়া উচিত? আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট গুরুত্ব সহকারে পড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধু ও সহকর্মীদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার সুযোগ করে দিন। এমন আরও তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।